হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথ রিদমে। আমি পাপাই। এর আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেসব ভাইরা নতুন র্যাপিডো বাইক জবে জয়েন করবে বলেছিল, তো তাদের উদ্দেশ্যে আমি পুরো ব্লগটা শেয়ার করেছিলাম, যেখানে ছিল হচ্ছে কীভাবে তারা জয়েন করবে র্যাপিডো বাইক জব আর কীভাবে তারা কাজ শুরু করবে র্যাপিডো বাইক জবে। সমস্তটাই আমি ডিটেলস সেখানে শেয়ার করেছি। কোন অ্যাপটা প্রথমত তাদের জন্য সুইটেবল হবে আর কীভাবে তারা হচ্ছে কলকাতার ট্রাফিক রুলস অভ্যস্ত হবে, সমস্তটাই সেই ব্লগে আমি শেয়ার করেছি। তো যারা এখনও পর্যন্ত সেই আগের ব্লগটা দেখোনি, তারা আমার প্রোফাইলে যেয়ে দেখে আসতে পারো। এর মধ্যে কিছু কিছু ভাইয়ের এটা নিয়ে থিঙ্কিং ছিল যে কোন বাইকটা, মানে যেসব ভাইয়েরা বাইক নেই এখনও অবধি, কিন্তু তারা বাইক নেবে চিন্তাভাবনা করেছে, কিন্তু ডিসাইড করতে পারছে না যে তারা ইলেকট্রিক বাইক নেবে না পেট্রোল বাইক নেবে। সেই জন্যই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ইলেকট্রিক বাইক চালাই, তো আমি এই বাইক নিয়ে আমি কত টাকা আর্নিং করছি আর কতটুকু আমার খরচা হচ্ছে, আর এই বাইক নিয়ে আমার কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর কী কী প্রবলেম হতে পারে ইন ফিউচার, বা এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এই নিয়ে আমি আজকের ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে। তো তবে তোমাদের এই ব্লগটা দেখার পর তোমাদের মধ্যে ধারণা হয়ে যাবে যে পেট্রোল বাইক নেবে নাকি ইলেকট্রিক বাইক নেবে। আজও আমি ঘর থেকে রাইড নিয়ে বেরোবো, তো এখনও পর্যন্ত আমার কোনো রাইড বাজেনি। তো চলো, রাইড অ্যাকসেপ্ট করার পর তোমার সাথে রাস্তায় কথা হচ্ছে। আর আজকের ব্লগটা কিন্তু কোনো রকম স্কিপ করো না, পুরো সম্পূর্ণ দেখো। আর যেসব ভাইরা আমার ভিডিওগুলো দেখছে, যদি উপকারিতা পাচ্ছ আমার ভিডিও দেখে, তো প্লিজ আমার একটু সাপোর্ট করো, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে পরবর্তী ব্লগগুলো বানাতে। আর আমি আমার ডেলি লাইফে শর্টস আপলোড করি, তোমরা চাইলে ইন্টারেস্ট থাকলে সেই শর্টসগুলো দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ফানি শর্টস বানাই, দেখতে পারো, ভালো লাগবে। তো আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড স্পেশাল হতে চলেছে। তোমাদের যাদের মধ্যে মনে ধারণা আছে যে কোন বাইকটা নিয়ে কাজ করলে সুইটেবল হবে, বাইক কিনবে বলে চিন্তা ভাবনা করেছো, তাই জন্য আজকের ব্লগ সম্পূর্ণ দেখতে পারলে তোমরা বুঝে যাবে যে কোন বাইকটা তোমাদের এই কাজের জন্য, মানে এই র্যাপিডো বাইক ট্যাক্সি কাজের জন্য সব থেকে সুইটেবল হবে আর তোমার সব থেকে প্রফিটেবল হবে। তো আজকের ব্লগটা আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আমি আমার প্রথম রাইড পেয়ে গেছি বাড়ি থেকেই। আর তোমাদের দেখিয়ে দিই, আমার গাড়িতে এখন চার্জ রয়েছে 98, এই যে 98%। আর রেঞ্জ দেখাচ্ছে আমার 134 কিলোমিটার, দেখে নাও। তো এখন আমি রাইড স্টার্ট করছি ঘর থেকে। আর প্রথম রাইডটা আমি কেষ্টপুর মুখ থেকে পেয়েছি। তো চলো, প্রথম রাইডটা অ্যাকসেপ্ট তুলে রাইডটাকে, তারপর বাকি ডিটেলস শেয়ার করছি। দিদি, কিছু কি বাড়ি দেওয়া যেতে পারে? 15 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে তো, 150, না 120 দেখিয়েছিল, 17 দেখিয়েছিল। ঠিক আছে, আর ঠিক আছে, 150 টাকা দিলে ঠিক আছে, অসুবিধা নেই, কারণ 15 কিলোমিটার রাস্তা তো, 10 টাকা করে কিলোমিটার, ঠিক আছে। তো বন্ধুরা, আমি প্রথম কাস্টমার পিক করে নিয়েছি আর এখানে যাচ্ছি রানীগঞ্জের দিকে। আর আজকের ওয়েদারটা এখনো অবধি তো ভালোই রয়েছে, পরবর্তীকালে চেঞ্জ হলে কিছু বলতে পারছি না। আর তোমাদেরকে দেখালাম আমার প্রথম বাইক বের করানোর আগে কত পার্সেন্ট চার্জ ছিল। 98% চার্জ ছিল, আর রেঞ্জ দেখিয়েছে 134। তো এটা যেহেতু আমার ওলার ফার্স্ট জেনারেশন, সেহেতু আমার রেঞ্জটা টপ মডেল দিক থেকে এটা কম আছে। তবে এখন যদি তোমরা টপ মডেলটা নিতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমরা রেঞ্জটা একটু বেশি পাবে, 145 কিলোমিটার মতো নর্মাল স্পিডে পাবে। তো আমার এই 135 কিলোমিটার রেঞ্জের গাড়ি নিয়ে কত টাকা ইনকাম করতে পারছি, তা সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তাহলে আজকে তোমার ধারণা হয়ে যাবে যে তোমরা ইলেকট্রিক বাইক নেবে নাকি পেট্রোল বাইক নেবে। সাধারণত আমার এই বাইক নিয়ে আমার পুষিয়ে যায়, মানে তোমরা যেটা পেট্রোল বাইকে যেটা খরচা করবে, পেট্রোল ভরতে যেটা খরচা হবে আর যা ইনকাম করবে, সেই তুলনায় হিসাব করতে গেলে দিন শেষে তুমি ইলেকট্রিক বাইকে প্রফিট দেখতে হবে। সেটা তোমরা এন্ড অফ দা আজকের রাইডে দেখতেই পাবে যে কত কিলোমিটার আমি ড্রাইভ করছি আর কত টাকা ইনকাম হচ্ছে আমার, আর কত টাকা খরচা হচ্ছে না হচ্ছে আজকের দিনে। তো চলো, সঙ্গে দেখো, আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝে যাবে যে কোন বাইকটা তোমাদের জন্য সুইটেবল। তো ফার্স্ট রাইডটা আমি তুলে নিয়েছি, যাচ্ছি বালিগঞ্জ থেকে। তো রাইডের সাথে সাথে তোমাদের সাথে আমি এই সমস্ত ডিটেলসগুলো শেয়ার করবো। তো এই রাইডটা আমার আছে 13 কিলোমিটার রাইড, আর 150 টাকা ভাড়া পেয়েছি। 140 টাকা ছিল ইন ড্রাইভে, 10 টাকা বাড়িয়ে দেবে বলেছে। তো চলো, এই রাইডটা ড্রপ করার পর বাকি শেয়ার করছি। তো বন্ধুরা, প্রথম রাইড আমি 150 টাকা বহনই করলাম। আর সেকেন্ড রাইড এবার অপেক্ষা করছি। আছি আমি এখন বালিগঞ্জের সাইডটাই। আর এখন আমার 86% চার্জ আছে, ওই 13% মতো কনজিউম করলো, এই 14% মতো কনজিউম করলো, কারণ আমি আর এই ডিস্টেন্সটা লেগেছে একটু সময় বেশি।
আমার 15 কিলোমিটার মতো ডিস্টেন্স লেগেছে, কারণ আমি ওই মা ফ্লেভার ধরে আসতে হয়েছে, তো যার জন্য একটু সময়টা বেশি লাগলো। তো চলো নেক্সট রাইড অপেক্ষা করছি, পেলে তারপর শেয়ার করছি। তো বন্ধুরা আমি দ্বিতীয় রাইডটা পেয়ে গেছি। কাস্টমার যেখানে ড্রপ করি সেখান থেকে পাশেই আছে পিক আপ, আর এটা যাবে হচ্ছে ধর্মতলার দিকে। কাস্টমার সাথে কথা হয়ে গেছে, 80 টাকাতে ইন ড্রাইভে ভাড়া ধরেছি, 20 টাকা কাস্টমার বাড়িয়ে দেবে বলেছে। বললাম যে বৃষ্টির ওয়েদার, একটু বাড়িয়ে দিলে ভালো হতো। মানে 100 টাকা চাইলাম, তো এক কথা রাজি হয়ে গেলো, ঠিক আছে। তো এইরকম ভালো মানুষগুলো তোমাদের সাথেও পড়বে। তো এই ভালো মানুষগুলোর জন্যই আমাদের সত্যি বলতে কাজ করতে ইন্টারেস্ট জাগে। নইলে কিছু কিছু মানুষ আছে যারা এমন এমন কথা বলে, দেবে না ঠিক আছে, কিন্তু এমন এমন কথা বলে না, মানে আগুন জ্বলে যায় শরীরে। তো যাই হোক, কিছু ভালো খারাপ মিলে কাজ করতে হবে। তো এই মুহূর্তে আমি কাস্টমার লোকেশনে পিক আপ করতে যাচ্ছি। सामने से रास्ता है ना, इधर से पीछे से भी जा सकते हैं। एक सेकंड देख लेता हूँ कौन सा रास्ता। इधर से चलिए, इधर से रास्ता। बैठे बैठी बैठी। थैंक यू। हाँ क्यों दे रहा। हाँ हाँ, तो रेटिंग दे दीजिएगा भैया। এই ভাড়াটা ড্রপ করলাম, 100 টাকা পেলাম, আর আগের ভাড়া 150 টাকা, এখনও পর্যন্ত 250 টাকা হলো। তো আমার ব্যাটারি চার্জ গেছে এখন রয়েছে 80%। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, 80% চার্জ রয়েছে, 80% চার্জ রয়েছে, ঠিক আছে। আমি কিলোমিটার দেখাচ্ছি, 110 কিলোমিটার বাকি রয়েছে, কিলোমিটার 110, আর চার্জ রয়েছে 80%। তো চলো নেক্সট ভাড়াটা অ্যাকসেপ্ট করার পর বাকি শেয়ার করছি। আর এখন ঘড়িতে কটা বাজছে দেখিয়ে দিই তোমাদেরকে, 6টা বাজছে, আর আমি আজকে বেরিয়েছি 4:45টার দিকে। এবার তো আমি এখান থেকে ভাড়া পেয়ে গেছি সামনে থেকে। হ্যাঁ দাঁড়িয়ে আছি দিদি, আমি ওই লোকেশন আসুন। তো বন্ধুরা আমি আবার একটা ভাড়া পেয়েছি ইন ড্রাইভে, আর এটা যাবে হচ্ছে কেষ্টপুরের দিকে। ভাড়াটা আছে 140 টাকা, কাস্টমার 10 টাকা বাড়িয়ে দেবে বলেছে। তো চলো এই ভাড়াটা নিয়ে যাই, আর কতটা চার্জ থাকছে নেক্সট মানে এটা কমপ্লিট করার পর সেটা শেয়ার করছি। আপনি হ্যাঁ 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 একদম। আর রাস্তাঘাটে যা অবস্থা, জোরে চালানো চালাবে না, আসতেই যাবো আসলে। ও ঠিক আছে। একটা বাইক ট্যাক্সি জয়েন করবে বলে ভেবেছে, আর নতুন বাইক নেবে সাথে চিন্তা ভাবনা করেছে। তবে অনেকেই কনফিউশন আছে যে কোন বাইকটা নিলে পরে বেটার হবে, এই প্রফিটেবল হবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা থাকছে, যেখানে সমস্ত তোমাদের চিন্তাভাবনা ক্লিয়ার হয়ে যাবে যে পেট্রোল নেবে না ডিজেল, পেট্রোল নেবে নাকি ইলেকট্রিক বাইক নেবে। তো আজকের ভিডিওতে আমি প্রথমত ইলেকট্রিক বাইক দিয়ে কথা বলি, তারপরে আমি পেট্রোল বাইকে যাচ্ছি। তো আমার যেহেতু ইলেকট্রিক বাইক রয়েছে, আমার নিজের এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো। ইলেকট্রিক বাইকের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, আর কিছু বেনিফিটও আছে, ঠিক আছে। তো প্রথমত আমি তোমাকে বেনিফিটগুলো কী কী আছে সেগুলো দিয়ে শুরু করি। প্রথমত ইলেকট্রিক বাইক তুমি যদি নাও, ওলা কোম্পানি যদি নাও, তাহলে সেক্ষেত্রে তুমি ওলা থেকে 8 বছরের ওয়ারেন্টি ম্যাক্সিমাম পাবে। আর এক্সটেন্ডেড করা গেলে আরও এক্সটেন্ডেড করাতে পারো ওয়ারেন্টি, যেখানে তুমি 8 বছরে তোমার 80,000 কিলোমিটার ওয়ারেন্টি দিচ্ছে, আর নয়তো বা 8 বছরের ওয়ারেন্টি। তো আমার মনে হয় 8 বছর একটা বড়ই হিউজ একটা সময় দিচ্ছে, যেটা আমাদের র্যাপিডো কাজের জন্য ঠিকঠাক। আর এর সাথে এর প্রাইস আছে, তুমি যদি ফিউচার না নিতে চাও, উইদাউট ফিউচারে নাও, তাহলে 1,20,000 থেকে 1,30,000-এর মধ্যে তুমি টপ মডেলটা পেয়ে যাবে, যেটাতে টাচ স্ক্রিন থাকবে না, মিউজিক সিস্টেম থাকবে না, নেভিগেশন থাকবে না। তবে তোমার এই কাজের জন্য এগুলো দরকারও পড়বে না, তো ওটা নিতে পারো। সেখানে 1,20,000 থেকে 1,30,000-এর মধ্যে তোমার হয়ে যাবে। আর যদি টপ মডেল নাও, তাহলে ওটা সেক্ষেত্রে তোমার 1,50,000-55,000 এরকম সামথিং আছে কিছু। তো
তোমরা অনলাইন চেক করে নিতে পারো। তো এর বেনিফিট কী আছে, তুমি যদি ইলেকট্রিক বাইক নাও, ইলেকট্রিক বাইকে এখনকার যে মডেলটা বেরিয়েছে সেই মডেলে তুমি রেঞ্জ পাবে নর্মাল মোডে চালালে পরে 145 কিলোমিটার। আমার যেহেতু আমারটা ফার্স্ট জেনারেশন, তো আমারটা 135 কিলোমিটার টপ রেঞ্জ দেয়। তবে তোমরা যেটা নেবে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যেটা বেরিয়ে গেছে, তো সেটা নিলে পরে তোমার হচ্ছে 145 মতো রেঞ্জ পাবে। এর উপরেও রেঞ্জের হাই রেঞ্জের গাড়ি রয়েছে, তবে অত রেঞ্জ তোমার দরকার পড়বে না, কারণ তুমি তো আর সকাল থেকে শুরু করে রাত অব্দি কাজ করবে না। তুমি এর মিডিলে তো ব্রেক নিতেই হবে, ব্রেক টাইমে তুমি চাইলে চার্জে বসে আবার সেকেন্ড হাফে বেরাতে পারবে কাজে, যেটা আমি করি মাঝে সাঝে। তো সেটাও আমি গাইডেন্স তোমাদের দেবো। আর দ্বিতীয়, এর যে ইলেকট্রিক কনজিউম করে একবার 0 to 100% চার্জ করতে 4 ইউনিট মতো। 4 ইউনিট ইলেকট্রিক খরচা তোমার নর্মাল কত আসবে, যদি এমনি নর্মালি তো WBCTCL ইলেকট্রিক ইউনিট হচ্ছে 6 টাকা থেকে 7 টাকা করে। 7 টাকা করে ধরলাম, তো 4 7 28 টাকা, আমি 30 টাকায় ধরলাম, 30 টাকা তোমার ইলেকট্রিসিটি খরচা আসছে। তুমি একবার ইলেকট্রিক চার্জ করবে গাড়িটাকে 135 কিলোমিটার তুমি চালাতে পারবে, ঠিক আছে। তো এরপর আসছে তোমার চার্জিং সকেট তোমার নর্মাল যেরকম ফ্রিজের 16 অ্যাম্পিয়ারের যে সকেটগুলো হয় ফ্রিজ চালানোর জন্য, সেই সকেটে তুমি ঘরে চার্জ বসাতে পারবে। এর জন্য এক্সট্রা কোনো কারিকুলাম লাগে না। নর্মালি ফ্রিজ যে এসি চলে, টিভি ফ্রিজ, সেটাতেই চলবে, অসুবিধা হবে না কোনো। আমি সেভাবেই করি। আমি থাকি 4th ফ্লোরে, সেখান থেকে আমি তার নিচে নামিয়ে আমি চার্জ করি বোর্ডে, একটা এক্সটার্নাল বোর্ড লাগিয়ে, তো আমার কোনো অসুবিধা হয় না এতে। তোমরা চাইলে করতে পারো। আর এবার বলি, যারা নতুন কিনবে, নতুন কিনলে পরে তো তাকে কাজ করতে হবে। আমি যেহেতু আমার ডেলি রান হয় 100 কিলোমিটার, আমার 100 কিলোমিটারের মধ্যে 1011 টাকা ইনকাম হয়ে যায়, ঠিক আছে। তো আমার প্রতিনিয়ত আমার 20% মতো ব্যাটারি থেকে যায়। তোমাদের যারা নেবে, বা তোমাদের হয়তো তোমার 1000 টাকা ইনকাম করতে গেলে হয়তো একটু বেশি সময় দিতে হবে, বেশি একটু ঘুরপাক খেতে হবে প্রথম। তো আমি তোমাদের বলবো যে সেক্ষেত্রে তোমার হয়তো 100 জায়গায় 120 কিলোমিটার মতো যাবে, অথচ তোমার কাছে কিন্তু 25 কিলোমিটার মতো রেঞ্জ বাকি থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার বেনিফিট। এখানে তুমি 1000 টাকা কামালে তোমার 40 টাকা, খুব জোর 30 টাকা তোমার খরচা হবে 1000 টাকাতে, আর যেটা তুমি বাবা পুরোপুরি হচ্ছে 970 টাকা ঘরে নিয়ে যেতে পারবে। আর এছাড়াও তুমি হচ্ছে এখানে হচ্ছে এছাড়াও তুমি এই কাজ ছাড়া তুমি কলকাতা আনাচে ঘোরাঘুরির দিক থেকে তুমি মানে কম খরচায় তুমি ঘুরতে পারবে, যেটা তুমি পেট্রোল বাইকে করলে হয়তো একটু বেশি খরচা করতো, সেখানে তুমি হচ্ছে এটা এখানে সুবিধা পাবে। এবার এগুলো হলো বেনিফিট যেটা ইলেকট্রিক বাইকের। তুমি চাইলে আর একটা জিনিস বলি, তোমরা যদি চাও এর সাথে তুমি দুবেলা কাজ করবে, দুবেলা করতে পারো। আমি যেভাবে করি, আমি সকালবেলাতে 8টার দিকে কাজে বেরোতাম, 8টা থেকে আমি কন্টিনিউয়াসলি 2টো পর্যন্ত কাজ করতাম, 2টোর পরে বাড়ি চলে যেতাম। 2টোর পরে সেরকমভাবে খুব একটা আমার রাইড পাওয়া যায় না, বুকিং পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা বাড়ি চলে আসি। আমি বাড়ি এসে গাড়িটাকে চার্জে বসি, ও থেকে 3 থেকে 4 ঘন্টা মতো চার্জে বসাই, 5টা, 5:30, 6টা অবধি চার্জে বসাই, 4 ঘন্টা, প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো চার্জ হয়। তো তুমি 8টা থেকে 2টো অবধি কাজ করবে, তো ফুল চার্জ কিন্তু শেষ হয় না, অন্তত 30% চার্জ বেঁচেই যাবে তুমি যতই কাজ করো না কেন। তো 30% বেঁচে থাকবে, তার বাকি থাকছে 70%। তুমি ওই 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো যদি চার্জে বসাও, তাহলে সেটাও কমপ্লিট হয়ে যায়। তুমি কিন্তু 4টা 5টার দিকে বেরোলে পরে আবার তুমি 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করে আরামসে কিন্তু দুবেলা কাজ করে নিতে পারবে, কারণ দুপুর টাইমটা কিন্তু বুকিং সেরকমভাবে থাকে না। সুতরাং তুমি সেই টাইমটা ইউটিলাইজ করতে পারবে, চার্জিংয়ে ইউটিলাইজ করে তুমি দুবেলা কাজ করতে পারবে, যেটা আমি মাঝে সাঝে করি। আমার যখন টাকার টান থাকে বেশি তখন আমি করি। তো তোমরা এইভাবে ইউটিলাইজ করতে পারো ব্যাটারি গাড়িকে। আর এবার বলি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ইলেকট্রিক গাড়ি যেমন হচ্ছে অ্যাডভান্টেজ রয়েছে, বেনিফিট রয়েছে, যেমন প্রফিটেবল, তেমন কিছু এর ব্যতিক্রমও রয়েছে, যেগুলো তোমাদেরকে বলি। প্রথমত, তুমি যদি মনে করো যে না, আমি এমন একটা বাইক নেবো যার সাথে আমি এই কাজটাও করবো, আর বাইরে হয়তো কলকাতার বাইরে একটু ঘুরতে যাবো, সেক্ষেত্রে কিন্তু তোমার এই বাইকটা তোমার জন্য নয়। কারণ তুমি যদি কলকাতার বাইরে যাও, তুমি কলকাতার বাইরে বিশেষ করে 145 কিলোমিটার বাইরে যেতে পারবে না। এর রেঞ্জ 145 কিলোমিটার একবার চার্জে। আর এর চার্জিং স্টেশন তোমার কলকাতাতে হয়তো 3 থেকে 4টে রয়েছে, আর কলকাতার বাইরে আমার জানা নেই আছে কিনা। তো সেহেতু তোমার একটু প্রবলেম ফেস করতে হতে পারে, তো সেহেতু তুমি হচ্ছে কলকাতার বাইরে যেতে পারবে না। তো কলকাতার বাইরে যদি যেতে হয়, তাহলে তোমাকে চার্জার নিয়ে ক্যারি করতে হবে, আর তোমাকে কোনো জায়গাতে রিকোয়েস্ট করে বা কোনো রিলেটিভের বাড়িতে হোক বা যেখানে হোক না কেন, তোমাকে ম্যানেজ করতে হবে চার্জিংয়ের জন্য।
তো এই হলো একটা এর ডিসঅ্যাডভান্টেজ, যেটাতে তুমি হচ্ছে বাইরে যেতে পারবে না, ঘুরতে পারবে না। তুমি যদি মনে করো যে একদিন দীঘা যেয়ে ঘুরে আসবে, তা হবে না। তুমি দীঘা যেতে পারবে কিন্তু ফিরতে পারবে না। তোমাকে দীঘাতে গিয়ে হোটেলে বা কোনো জায়গাতে চার্জিং ম্যানেজ করতে হবে। তবে তুমি যদি দীঘাতে যাওয়া আসা তোমার 30 টাকা করে 40 টাকায় মানে 60 টাকাতে হয়ে যাবে। তো এটা একটা বেনিফিট রয়েছে, কিন্তু যেতে পারবে না। চার্জিং স্টেশন এখন এই মুহূর্তে নেই কোনো জায়গাতে, মানে অ্যাভেলেবল হয়নি। কলকাতাতে বলো, কলকাতার বাইরে বলো, সেরকমভাবে অ্যাভেলেবল নেই। 4 চাকারটা আছে কিন্তু 2 চাকারটা এখনও অ্যাভেলেবেল নেই। এটা একটা প্রবলেম ফেস করতে হতে পারে। দ্বিতীয়ত তোমাকে কিন্তু এখানে তুমি যখন গাড়ি নেবে, গাড়িতে কিন্তু চার্জিং কত পার্সেন্ট রয়েছে দেখা শো করবে ডিসপ্লেতে। এর সাথে শো করবে তোমার হচ্ছে কত কিলোমিটার রেঞ্জ বাকি আছে, মানে কত কিলোমিটার রেঞ্জ আর চলবে। যেরকম আমার প্রথমে বেরিয়েছিলাম যখন আমি 135 কিলোমিটার 34 কিলোমিটার দেখিয়েছিল, এখন কিন্তু আস্তে আস্তে কমে গেছে। কমে গিয়ে তোমাদের দেখালাম লাস্টে মনে হয় কত 110 ছিল। তো এভাবে মানে তোমাকে রেঞ্জ শো করবে যে কত রেঞ্জ তোমার গাড়িটা চলবে। তো তোমাকে সেই বুঝে তোমাকে গাড়ি রাইড করতে হবে, রাইড নিতে হবে। ঠিক আছে, তুমি যখন রাইড নেবে তখন রাইড তোলার আগে রাইডের ডিস্টেন্স দেখে তুলবে। দেখা গেলো তুমি 100 কিলোমিটার মতো তুমি আরামসে চালাতে পারবে। 100 কিলোমিটার কোনো রকম নো ডাউট তুমি যেখানে খুশি চলে যাও, কলকাতা আনাচে কানাচে, কোনো অসুবিধা হবে না। কিন্তু বাকি যে রেস্ট অ্যামাউন্ট থাকবে 45 কিলোমিটার, সেই 45 কিলোমিটার যখন রাইড তুলবে তখন একটু বুঝে শুনে তুলবে। এমন জায়গায় তুলবে না যেখানে তুমি গেলে আর দেখা গেলো আসতে পারছো না। বিশেষ করে তো কলকাতার মানে আমাদের র্যাপিডো বাইক ট্যাক্সিতে হার্ডলি 20 কিলোমিটারই বা 25 কিলোমিটার বেশি রাইড আসে না, এর মধ্যেই থাকে বেশিরভাগ সাধারণত। তো তুমি তো এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, তো ব্যাটারি চালিত যে কোনো জিনিসই তুমি 20% নিচে যদি তুমি ইউজ করো, মানে তোমার ব্যাটারি ধরো 20 হেলথ চলে এসেছে 20%, আর তারপরে তুমি ইউজ করে যাচ্ছ কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু তার সেলফ লাইফ একটু কমে যায়। সেটা তুমি মোবাইল ব্যাটারি হোক কি তুমি আদার্স কোনো ব্যাটারি হোক বা তোমার গাড়ি ব্যাটারি হোক না কেন, যে কোনো ব্যাটারি জিনিস কিন্তু তোমাকে কোম্পানি ওয়ার্ন করে দিবে কি 20% নিচে, মানে 50 to 20% নিচে যখনই চলে আসবে তখন তোমাকে কিন্তু চার্জে লাগাতে হবে। তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে যখন তুমি গাড়িটা রাইড করে নেবে, লাস্ট রাইডগুলো একটু বুঝে শুনে নেবে, যাতে তোমার বাড়ির লোকেশন দিয়ে থাকে আর তোমার বাড়ি যেতে যেন তোমার গাড়িতে 20% থেকে 15% এর মধ্যেই যেন চার্জের পার্সেন্টেজটা থাকে, আর বাড়ি যেয়ে তুমি যাতে এর মধ্যেই চার্জে লাগাতে পারো। তো তাহলে তোমার ব্যাটারি সেলফ লাইফটা অনেকদিন যাবে। আর কোম্পানি যেহেতু তোমাকে ওয়ারেন্টি দিচ্ছে 8 বছরের, তো 8 বছর তোমাকে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। 8 বছর তোমাকে যদি কোনো ব্যাটারি খারাপ হয় তাহলে কোম্পানি তোমাকে রিপ্লেস করে দেবে। অলরেডি আমার একবার হচ্ছে ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যখন গাড়ি নিয়েছিলাম তখন আমি জানতাম না গাড়ির এই বিষয়টা যে ব্যাটারি জিনিসটা কোনোদিনও 20% থেকে 15% মধ্যে মানে নিচে ইউজ করা যায় না। ইউজ করলে পরে ব্যাটারি সেলফ লাইফ কমে যায়। তো এটা আমার জানা ছিল না। হ্যাঁ, কি বলছেন? আমি ফোনে কথা বলছি না দিদি, আমার ব্লগিং চলছে। ওটা তো গাড়িটা ছিল, গাড়ির পিছনে ছিলাম, তো গাড়িটার তলায় যে করতো, আমি তো সোজা গাড়ি থেকে থোড়ে না ফোনে করছি। দিদি আমি তো ফোকাসটা রাস্তাতে রেখেছি, গর্ত যদি সামনে পড়ে যায় হুট করে। অনলাইনে ক্যাশ ইউপিআই করবো। এখানে করে দিন, এবার করে দিন। ওই গর্তটা আমি দেখিনি, গাড়িটার সামনে ছিল না, গাড়িটার পিছনে ছিলাম আমি, তো হুট করে গেছে না, কাটাবো কোথায় এবার? একদমই ঠিক করে নেননি, সবকটা বাম্পারই খুব দিদি এত যদি এত কমফোর্ট চালে তাহলে তো আপনাকে 4 চাকা করতে হবে। বাম্পার তো আমি আর নিজে বানাচ্ছি না, এখন যেরকম যতটা পারা যাচ্ছে ততটা করছি আপনার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। তো কাস্টমার কত ধরনের হয় দেখলে তো, এত আস্তে সুস্তে গাড়ি চালিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, মাঝ রাস্তায় একটা গর্ত পড়ে গেছে। সেই গর্তটার আগে একটা 4 চাকা ছিল, তো পিছনে ছিলাম আমি 4 চাকার পিছনে, তো বুঝতে পারিনি গর্তটাতে আমি পড়ে গেছি। হালকা জার্কিং হয়েছে ওনার, তাতেই অসুবিধা। মানে মানুষ কমফোর্ট মানে কি, মানে শুতে দিলে বসতে চায়, বসতে দিলে মানুষ শুতে চায়, ব্যাপারটা এটা। তো উনি এত কমফোর্ট, তাহলে 4 চাকা করে আসতে পারেন। বলছে বাম্পারগুলোকে আরও আস্তে করে যাওয়া যায়। আরে ভাই কত আস্তে করব? গাড়ি কি থামিয়ে আমার বাম্পার পার করবো নাকি? আমিও তো গাড়িতে রয়েছি, এমন তো না যে আমি গাড়ি। তো ভাই লোক, আমি চলে এসেছি সেক্টর 5-এ। লাস্ট প্যাসেঞ্জারটাকে ড্রপ করলাম কেষ্টপুরে।
আর সেখান থেকে আমি সেক্টর 5 চলে গেলাম খালি হাতে, কারণ ওখান থেকে ভাড়া পাওয়া যাবে না। সেক্টর 5 থেকে এই সময় অনেক ভাড়া পাওয়া যায়। আর আসার পথেই দেখতে পেলাম গরম গরম চপ ভাজছিল, তো দুটো সাটি দিয়েছি, কারণ খিদে পেয়েছিল একটু। তো যাই, এবার হচ্ছে 11টা অবধি ছুটিয়ে কাজ করব, পেট একদম শান্তি। কিন্তু ভাড়া তো বাড়ছে প্রচুর, কিন্তু কোনটা নেব কোনটা ছাড়বো সেটাই বুঝে পাচ্ছি না। তোমাদের দেখাই নেই যে আমার লাস্ট রাইডটাই কত কিলোমিটার বেঁচে আছে। আর আমার এখন অবধি 400 টাকা ইনকাম হয়েছে, আর এখন আমার মিটারে বাজছে 91 কিলোমিটার। এই দেখো 91 কিলোমিটার এখনও বেঁচে রয়েছে, আর পার্সেন্টেজ দেখাচ্ছে 66%, 66%। তো 400 টাকা এত কোনো হয়ে গেছে। তো চলো নেক্সট রাইড পিক আপ করছি, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। একটা ভাড়া পেয়েছি, যে ভাড়াটা যাবে যাদবপুরের দিকে। তো ভাড়াটা আছে 160 টাকার, 30 টাকা আমি বাড়িয়ে চেয়েছি, 40 টাকা মানে বলেছিলাম। কারণ এই ভাড়াটা এত বেশি চাওয়ার কারণ আছে, কারণ যাদবপুর যেতে গেলে না 1 ঘন্টার উপরে সময় লাগবে। এখন প্রচণ্ড ট্রাফিক, আমি ওদিক থেকে এলাম বালিগঞ্জের দিকটায়, প্রচণ্ড ট্রাফিক। তো চলো এই ভাড়াটা সামনে থেকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। বাস স্ট্যান্ডের সামনে দেখুন, বাস স্ট্যান্ড এই যে এখানে। আপনার অ্যাড্রেসটা কি আছে না, কোথায় যাবেন যাদবপুরে? 2/125। সরি, বিজয়গড় রায়পুর। হ্যাঁ, ওই তো চলে এসেছিল রায়পুর। 2/125 কোনটা? এই যে বিজয়গড়। হ্যাঁ। শান্ত 1 ঘন্টা আগে দেখাচ্ছে। দাদা ওটা ক্যান্সেল করে দিন না, আমি অফলাইনে চলে যাবো। ওটা ক্যান্সেল করে দিন, আমি অফলাইনে চলে যাবো। বসুন না, যেতে করে দেবেন। হেলমেটটা পরে নিন দাদা। হ্যাঁ দাদা না, আমাকে দিন। তো বন্ধুগণ, প্রথম রাইডটা নিয়ে নিয়েছি, আর রাইডটা আমি অফলাইন নিয়ে যাচ্ছি। এটা ধরেছি আমি উবেরে ভাড়াটা অফলাইন নেওয়ার কারণ আছে, কারণ আজকে সমস্ত বেশিরভাগ ভাড়াটাই আমি ইনড্রাইভে করেছি শুরু থেকে। তো এখন যদি আমি উবেরে নিই, উবেরে আমাকে একটা ভাড়ার জন্য মানে সেই প্ল্যাটফর্ম ফি দিতে হবে। তাই প্ল্যাটফর্ম ফিটা অ্যাভয়েড করার জন্য আমি এটা অফলাইন করে নিয়ে যাচ্ছি। আর যেহেতু লং ভাড়া, 150 টাকার উপরে যে সব ভাড়া থাকে, কাস্টমারকে অ্যাপ্রোচ করি অফলাইন, কাস্টমার নিয়ে যাবে তবে সেক্ষেত্রে নিয়ে যাই, আদারওয়াইজ আমি অনলাইনে নিয়ে যাই। তো এই ভাড়াটা নিয়ে যাচ্ছি 190 টাকা পাবো। আর এর সাথে তোমাদেরকে যেটা কথা বলছিলাম, যে দেখো ইলেকট্রিক বাইকে তোমার ডিফারেন্স, এটা S1 Pro Gen 1, এটা S1 Pro Gen 1। টপ মডেল না? হ্যাঁ টপ মডেলটা। হাই স্পিড কত? 120 মতো ওঠে, এ রকেটের মতো চলে, রকেট। এই বাইক ফাইক পাত্তা পাবে না। 125 সিসি 150 সিসি বাইক, এর কাছে 10 হাত পিছনে পড়ে থাকবে। তো তোমাদেরকে তো আমি ওলা গাড়ি হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বললাম ইলেকট্রিক বাইকের। আর ইলেকট্রিক বাইকের মধ্যে তুমি যদি বাইক যেটা ভাবছো কী নেবে, কোন বাইকটা নেবে, আমি রেফার করবো ইলেকট্রিক বাইক যদি নিতে হয় তাহলে ওলা বাইক নেবে। ওলা বাইকে একটা জিনিস সুবিধা কি, রেঞ্জটা তুমি বেশি পাবে অন্যান্য কোম্পানির যে বাইকগুলো বেরিয়েছে তার তুলনায়। আর এখানে সুবিধা আছে কি, কোম্পানি তোমাকে 8 বছরের ওয়ারেন্টি দিচ্ছে আর 80,000 কিলোমিটার। তো তোমার এক্ষেত্রে তোমার নিশ্চিন্তে থাকতে পারবে। তোমার যদি এর মধ্যে যদি ব্যাটারি খারাপ হয়, তাহলে তোমাকে কোম্পানি ব্যাটারি রিপ্লেস করে নতুন ব্যাটারি দেবে। কারণ নিশ্চয়ই কোনো ভয়ের কিছু নেই, আমি নিজে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার ব্যাটারি অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে, কোম্পানি থেকে চেঞ্জ করে দিয়েছে। তো এই জিনিসটা আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এবার তোমাকে বলি হচ্ছে এতে প্রফিটটা বুঝে গেলে তুমি প্রফিটটা কী আছে ইলেকট্রিক বাইক নিলে পরে। তা এরপর বলি তোমাদের পেট্রোল বাইকের কথা। পেট্রোল বাইক তুমি ক্যাটাগরি আছে, অনেক ধরনের ক্যাটাগরি আছে। 100 সিসি গাড়ি আছে, 125 সিসি আছে, 150 সিসি আছে, 160 আছে, 180 আছে। এবার ডিপেন্ড করে তুমি কোন মডেলের বাইক নেবে, কত সিসির বাইক নেবে। যদি তুমি হচ্ছে মনে করো যে আমি শুধুমাত্র এই কাজের জন্যই নেবো পার্টিকুলার, আর কোনো লং রাইড করবো না, তাহলে লং রাইড যদি না তোমার প্রয়োজন পড়ে, তাহলে তুমি 100 সিসি বাইক নিতে পারো। যে 100 সিসি বাইকের মধ্যে তুমি স্প্লেন্ডার আছে, ডিলাক্স আছে, সাইন আছে, ঠিক আছে। এই বাইকগুলো তুমি 100 সিসির মধ্যে পেয়ে যাবে। প্যাশন প্রো আছে, প্লাটিনা আছে। তো এইগুলো তুমি রেঞ্জ পাবে। স্প্লেন্ডার নিলে পরে, স্প্লেন্ডার বাইক নিলে তুমি ওখানে 60 থেকে 65 মতো রেঞ্জ পাবে, সিটিতে একটু কম পাবে, আর হাইওয়ে চালালে 70 পাবে। তো আর যদি তুমি হচ্ছে 125 সিসি বাইক নাও, যেমন 125 সিসির মধ্যে সবচেয়ে সেরা বাইক চলছে এখন এসপি সাইন 125 সিসির নতুন মডেল। আর এছাড়াও একটা নতুন বের করেছে গ্ল্যামার, হিরো গ্ল্যামার। আরও 125 সিসির মধ্যে অনেক বাইকই রয়েছে। তো সেগুলো নিলে পরে তুমি কমপক্ষে 55 মতো পেয়ে যাবে, 55 থেকে 60-এর মধ্যে পাবে। তো
পঞ্চান্নই পাবে, বিশেষ করে প্রথম প্রথম ওরা এমনি কোম্পানি তো ক্লেম বলবে 65 পাবে, কিন্তু 65 পাওয়া যায় না, কারণ সিটিতে অনেক ট্রাফিক ফেস করতে হয়, যার কারণে মাইলেজটা কমে যায়। তো সেক্ষেত্রে তুমি ধরো 95 পাবে। তো এবার 55 মাইলেজ ধরে আমি যদি চলি, তাহলে তুমি যদি একটা দিন মানে 1000 টাকা ইনকাম করতে যাও, তাহলে কমপক্ষে তোমাকে গাড়ি চালাতে হবে 110 কিলোমিটার মতো গাড়ি চলবে। তো 110 কিলোমিটার হচ্ছে গাড়ি চলছে মানে তোমার 2 লিটার তেল লাগছে। তো 2 লিটার তেলের দাম হচ্ছে 220 টাকা, 210 থেকে 220 টাকা, 210 টাকায় ধরলাম, 210 টাকা যাচ্ছে। এবার তোমাকে 210 টাকা এক্সট্রা তোমাকে ইনকাম করতে হচ্ছে। 210 টাকা ইনকাম করতে গেলে তোমাকে হচ্ছে আরও 1 ঘন্টা সময় দিতে হবে, তারপরে তুমি 210 টাকা আরও ইনকাম করতে পারবে। তারপরে তোমার 1000 টাকা ঘরে নিয়ে যেতে পারবে পুরোপুরি। তো সেক্ষেত্রে তোমার একটা এখানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে তুমি হচ্ছে ইনকামটা তোমাকে বেশি করতে হবে তোমাকে পড়তাই পড়াতে গেলে। আর এর সুবিধা হচ্ছে যে তুমি হচ্ছে রাইড করার পাশাপাশি তুমি কলকাতার বাইরে যদি ঘুরতে ইচ্ছা করলেও তাহলে ঘুরতে যেতে পারবে, সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ। আর এছাড়া কোনো ভয় থাকবে না যে কোনো জায়গায় ব্যাটারি ডাউন হওয়ার বা পেট্রোল পাম্প তুমি কলকাতার বলো কি ওয়েস্ট বেঙ্গলে আনাচে কানাচেতে ভর্তি, তো পেট্রোল নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা একটাই, যেখানে খরচাটা বেশি। তো এই হলো পেট্রোল বাইক আর ইলেকট্রিক বাইকের মধ্যে তফাৎ। এবার তোমরা ডিসাইড করবে এর পরিপ্রেক্ষিতে যে তোমাদের জন্য কোনটা বেটার। আমি আমার মতো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমার কাছে ইলেকট্রিক বাইক এই কাজের জন্য, শুধুমাত্র এই কাজের জন্য বেস্ট। এবার তোমরা ডিসাইড করো যে তোমাদের জন্য কোনটা বেটার, তোমাদের নিজের উপর বেস করে। আর এখন তো রাস্তার প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছি। তোমার যে নিড, তোমার যে চাহিদা, তুমি শুধু কাজের পারপাসে নেবে নাকি হচ্ছে বাইরেও ঘুরতে যাবে, সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ডিসিশন। তার উপর বেস করে তুমি গাড়িটা নেবে, কারণ গাড়ি একবার কিনলে পরে তোমাকে সেই গাড়িটা কমপক্ষে হলে 3-4 বছর 5 বছর চালাতেই হবে। এই নয় যে আজকে কিনলাম কালকে বিক্রি করে দিলাম, ঠিক আছে? তো সে সুতরাং তুমি চিন্তা ভাবনা করে গাড়িটা নেবে। আর গাড়ি কেনার জন্য তোমাকে কোন গাড়িতে কত টাকা মিনিমাম ডাউন পেমেন্ট আছে, কত ইএমআই পড়তে পারে, সেটা তোমাকে আন্দাজ একটা বলে দিচ্ছি। সেই আন্দাজ করে তোমরা হচ্ছে গাড়ি যখন গাড়ি কেনার চিন্তা ভাবনাটা করতে পারবে, ইজিলি হবে। গাড়ি কেনার চিন্তা ভাবনা করতে ইজি হবে। তো আমি প্রথমত আমার ইলেকট্রিক বাইক দিয়ে শুরু করছি। ওলাতে মিনিমাম গাড়ির দাম হচ্ছে, যদি তুমি টপ মডেল 4 কিলোওয়াট ব্যাটারি নাও, আর সেটা যদি হচ্ছে তোমার হচ্ছে নন ফিচার্সেবল, যদি নর্মাল খালি গাড়ি নাও, তাহলে সেক্ষেত্রে তোমার 1,20,000 থেকে 30-এর মধ্যে হয়ে যাবে। আর ডাউন পেমেন্ট সেক্ষেত্রে তোমাকে ওই 30 থেকে 30 মতো করতে হবে, মিনিমাম 30 মতো করতে হবে। আমি 30 দিয়েই কিনেছিলাম। তবে এর একটা সুবিধা আছে, এই যখন তুমি গাড়ি ফাইন্যান্সে কিনবে, নিশ্চয়ই বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, তো নতুন গাড়ি অ্যাফোর্ড করবে না নিশ্চয়ই। তো বেশিরভাগই হয়তো ফাইন্যান্সে কেনার চেষ্টা করবে। তো ফাইন্যান্সে কেনার ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করি, যে এখানে তোমার একটা বেনিফিট আছে। তুমি যদি ইলেকট্রিক বাইক নাও, সেক্ষেত্রে এটা হলো যে তুমি পেট্রোল বাইক নেবে। পেট্রোল বাইকের ক্ষেত্রে কী হবে, তোমাকে 30,000 টাকা তুমি হচ্ছে গাড়িতে ইএমআই দেবে, 30,000 টাকা গাড়ির জন্য ডাউন পেমেন্ট দেবে। আর ইলেকট্রিক বাইকেও সেম দিচ্ছ, তুমি 30,000 টাকা দিচ্ছ, তো তুমি গাড়িটা হাতে পেয়ে যাচ্ছ। কিন্তু ইলেকট্রিক বাইকে তোমার হয়তো পার ডে খরচা আসবে 30 টাকা করে ইলেকট্রিসিটি, ঠিক আছে? আর সেক্ষেত্রে আর ইএমআই হয়তো 30,000 টাকা ডাউন পেমেন্ট করার পর ইএমআই হয়তো 4,000 টাকা আসলো 3 বছরে ধরলাম, 4 থেকে 7,000-এর মধ্যেই ইএমআই আসবে 3 বছরে যদি করো। তো তুমি পেট্রোল বাইক নিলেও সেমই পড়বে, গাড়ির দাম ওই 1,20,25 এরকম, এসপি নিতে গেলে 1,20,25 এরকম দাম আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার সেম ইএমআইটাও সেম আসবে, কম বেশি একটু হয়তো 200-100 টাকা কম বেশি হবে। তো এবার তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করো, তুমি যখন গাড়িটা নিচ্ছ ইলেকট্রিক বাইক, পেট্রোল বাইক নেওয়ার পর তুমি কিন্তু পেট্রোল তোমাকে প্রতিদিন 200 টাকা করে যাচ্ছে। এবার 200 টাকা করে পেট্রোল গেলে পরে তোমার মাসে 6,000 টাকা পেট্রোল যাচ্ছে। আর তার সাথে তোমাকে ইএমআই দিচ্ছে 4,000 টাকা। 4,000 টাকায় ধরলাম পেট্রোল বাইকের ক্ষেত্রে 4,000 টাকা, মানে তোমার 10,000 টাকা তোমার কিন্তু মাস গেলে তোমাকে গাড়ির জন্য, শুধুমাত্র গাড়ির জন্য তোমার রাখতে হচ্ছে। এছাড়াও তোমার কিন্তু এই কাজের জন্য প্রতি মাসে কিন্তু তোমার গাড়িকে সার্ভিসিং করতে হবে পেট্রোল বাইক নিলে পরে, কারণ তোমার গাড়ি মাসে তোমার 3,000 কম করে চলবে গাড়ি। মাসে যদি 3,000 চলে, তুমি প্রতিদিন কাজে বেরো, 3,000 যদি কিলোমিটার মাসে চলে কমপক্ষে, তাহলে তোমাকে মোবিল চেঞ্জ করতে হয় 2500 কিলোমিটার থেকে 4,000 কি 3,000 কিলোমিটার মধ্যে তোমার মোবিল চেঞ্জ করতে হয়। এবার মোবিলের দাম আছে 500 টাকা। এবার তোমার সার্ভিসিং করতে হয়, সার্ভিসিংয়ের কষ্ট হচ্ছে 300 থেকে 400 টাকা, মানে ওই 1,000 টাকা ধরে রাখো। এটা সেটা এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়, তো সব মিলে ধরো 1,000 টাকা। তো মাসে 1,000 টাকা এক্সট্রা ধরো খরচা এটা আছে পেট্রোল বাইকের ক্ষেত্রে। তো এদিকে 10 আর এদিকে 1,000, মানে 11,000 টাকা তোমাকে মাস গেলে চোখ বন্ধ করে তোমাকে হাতে রাখতেই হবে। এবার যদি আমি সেক্ষেত্রে যদি অ্যাডভান্টেজ কী আছে ইলেকট্রিক বাইকের, সেটা তোমাদের বলি। ইলেকট্রিক বাইক নিলে পরে তোমার কিন্তু কোনো খরচা নেই,
আমি এই যে 2 বছর ধরে ইউজ করছি, আমার এর পিছনে শুধুমাত্র 2বার ব্রেক প্যাড চেঞ্জ করেছি, একবার ব্রেক প্যাড চেঞ্জ করেছি আর একবার করবো। এই যে এখন ব্রেক প্যাড এনে রেখেছি, এখনও করা হয়নি ব্রেক প্যাড চেঞ্জ করা, ওটা কালকে বা দেখি এই 6 তারিখের পর করবো। কারণ আমার একটু রেন্টের জন্য একটু চাপে আছি, রেন্ট দিতে হবে, রুম রেন্ট, তো ওই টাকাটা অ্যারেঞ্জ করছি, তার জন্য আমি একটু চাপে আছি। তো এই 6 তারিখের পর আমি হচ্ছে রুম রেন্ট ক্লিয়ার করে আমি ব্রেক প্যাডটা আমি আউট অফ মার্কেট কিনে রেখেছি, সেটাই আমি ঘরে বসে নিজে লাগাবো। তো আর ব্রেক প্যাডের দাম হচ্ছে 750 টাকার মতো দাম আছে, তুমি যে শোরুম থেকে লাগাও। আর আউট অফ মার্কেট থেকে লাগালে পরে তোমার সেক্ষেত্রে মনে হয় 350 টাকার মতো পড়ে। তো আমার অরিজিনাল দরকার নেই, আমার পুরোনো মানে আউট অফ মার্কেট থেকে আমি লাগাচ্ছি, মানে নিজেই লাগাবো, বাড়িতে আমি লাগিয়ে নেবো নিজে। আর তুমি যদি দোকানে গিয়ে লাগাতে চাও তো ওই 50 টাকা নেয় মনে হয়, 50 থেকে 100 টাকা নেবে। তো এতে বেশিরভাগ কি এর ব্রেক প্যাডটাও কম ক্ষয় হয়। কেন বলছি, এতে রিজেন বলে একটা মুড আছে, তুমি এক্সেলারটাকে উল্টো ঘোরলে তোমার অটোমেটিক ইঞ্জিন থেকে তোমার ব্রেক লাগবে, ইঞ্জিন থেকে অটোমেটিক ব্রেক কাজ করবে, তো উল্টো ঘোরালে। আর এর সাথে সাথে তোমার হচ্ছে ব্যাটারিটা মানে চার্জ হবে। তো সুতরাং যখন তোমার ধরো রানিং গাড়ি চলবে, তখন সেক্ষেত্রে তুমি উল্টো যদি এক্সেলারেটার ঘোরাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এই ব্যাটারিটা রিজেন হবে আর ব্যাটারি চার্জ হবে, তো রেঞ্জটা তোমার বেড়ে যাবে। তো এই হলো ফান্ডা, ওই জন্য ব্রেকটা কম ইউজ হয়, আমার বেশ এরকমভাবে ইউজ হয় না। আমার কেন, সবারই মানে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ ব্যাপার যে রিজেন সিস্টেমটা থাকলে পরে সেক্ষেত্রে ব্রেকটা কম ক্ষয় হয়। তো আমার 2 বছরে আমার 2বার ব্রেক প্যাড চেঞ্জ করেছি। পিছনে ব্রেক প্যাড তো এখনও পর্যন্ত সেইভাবেই চলছে, নতুনের যে ব্রেক প্যাড প্রথম যেটা এসেছিলো সেটাই চলছে, এখনও চেঞ্জ করা হয়নি। আর ফ্রন্টেরটা একবার করেছি আর একবার করতে হবে, কারণ ফ্রন্টেরটা বেশি ইউজ হয়। তো এক্ষেত্রে তোমার আমার খরচা দিয়েছে শুধুমাত্র ওই একবার 750 টাকা দিয়ে ব্রেক প্যাড চেঞ্জ করেছি, আর একবার হচ্ছে আমি গাড়ি নিয়ে পড়ে গেছিলাম এর আগের বছরও বৃষ্টির দিনে, ওই তোমার ট্রাম লাইনের উপর পড়ে গেছিলাম। তো সেক্ষেত্রে হ্যান্ডেলটাতে একবার চোট লেগেছিলো, তো হ্যান্ডেলে চোট লেগে হ্যান্ডেল যে বিয়ারিং বলটা হয় সেই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করতে হয়েছিলো, সেখানে আমার 1100 টাকার মতো খরচা হয়েছিলো। তো এই 1100 টাকা আর ওইদিকে 750 টাকা একবার ব্রেক প্যাড, আর এখন একবার চেঞ্জ করবো সেটা আউট অফ মার্কেট, ওটা 350 টাকা নিয়েছে, মানে 2000 টাকা। আর 2 বছর আমার 2,000 টাকা মাত্র খরচা দিয়েছে, আর খরচা দেয়নি। তো তুমি এই জায়গায় তুমি হচ্ছে পেট্রোল বাইক নিতে, তো 2 বছরের হিসাব করে দেখো কত টাকা যেত, মানে পার মান্থে যদি 1000 টাকা করে খরচা হয়, তো 2 বছরের কম করে হলে 24,000 টাকা এমনি খরচা মানে দাঁড়িয়ে যায় তোমার বাইক মেনটেন্স খরচা। এরপর তো পেট্রোল খরচা আলাদা আছেই। তো এই হচ্ছে ফান্ডা। এবার তোমার বেনিফিট কী আছে এর সাথে বেনিফিট হচ্ছে যে এই যে তুমি যেটা মানে পেট্রোল ভরবে, মানে পেট্রোল বাইকের ক্ষেত্রে 6,000 টাকা মাস গেলে, সেই 6,000 টাকায় কিন্তু তোমার ইলেকট্রিক বাইক নিলে পরে সেটাই ইএমআই চলে যাবে, মানে ইএমআইতে ম্যানেজ হয়ে যাবে। কীরকমভাবে সেটা বলি, তুমি পেট্রোল বাইক নিলে কী হতো, পেট্রোল বাইক নিয়ে তুমি প্রতিদিন 200 টাকা করে পেট্রোল ভরতে হতো, আর সেক্ষেত্রে তো ইলেকট্রিক বাইকে তোমার 30 টাকাতে কাজ, সেই কাজটা হয়ে যাচ্ছে, মানে 170 টাকা করে প্রতিদিন সেভ হচ্ছে। তো 170 টাকা করে যদি প্রতিদিন সেভ হয়, তাহলে তোমার হচ্ছে মাসে তো তোমার ইএমআইটা বেরিয়ে যাচ্ছে না। তো এইভাবে চিন্তাভাবনা রাখতে হবে, যাতে তোমাকে তোমার প্রফিটটা দেখে তোমাকে সেইভাবে ডিসিশন নিতে হবে। তো আমি পুরো ডিটেলস ক্লিয়ার করে বলে দিলাম তোমাদেরকে যে কত টাকা কি খরচা হবে না হবে। এবার তোমাদের ডিসিশন, তোমরা কোন বাইকটা নেবে। আর তো আমি আর যদি সাজেশন চাও, তো আমি বলবো যদি এই কাজের জন্য পার্টিকুলার এই কাজের জন্য নিতে চাও, তাহলে পেট্রোল বাইক না নিয়ে ইলেকট্রিক বাইক নাও। কারণ বাইরে ঘুরতে যাবে লংয়ে তুমি বাসে করে ট্রেনে করে আরও সুবিধা আছে, সেগুলো থেকে করে তুমি যেতে পারবে, কিন্তু কাজটা কিন্তু তোমাকে করতে গেলে কিন্তু এই বাইকটাই লাগবে। আর তুমি ঘুরতে তো আর প্রতিদিন যাচ্ছ না, তুমি হয়তো মাসে একবার যাবে ঘুরতে, তো একবার ঘুরতে যাওয়ার জন্য তুমি পেট্রোল বাইক নিয়ে শুধু বাড়িতে ফেলে রেখে মানে শুধু বাকি টাকাগুলো ইনভেস্ট করতে লাভ নেই। তো এটা তোমাদের ডিসিশন ব্যক্তিগত। আর এবার আজকের আমি এটা রাইড পেয়েছি, যেটা এই রাইডটা কমপ্লিট করার পর আমার কত % চার্জ বাকি থাকছে, আর সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তবে আমি ফুল ডিটেলস শেয়ার করে দিলাম, তো তারপরেও আরও কিছু আছে তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো কত টাকা ইনকাম হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করো না, পুরোটা দেখো, আরও ডিটেলস শেয়ার করছি এই রাইডটাকে ড্রপ করার পর। চলো, তো দাদাকে নামিয়ে দিলাম হচ্ছে বিজয়গড় যাদবপুরের। এবার যাচ্ছি আমি যাদবপুরের দিকে। একটা ভাড়া বাজছে, দেখি ভাড়া ধরে কিনা, ধরে নিলে তো খুব ভালো, কাছ থেকেই রয়েছে, বাহ। তো একটা ভাড়া পেয়ে গেছি যাদবপুর থেকে, এটা যাবে হচ্ছে বিবিডি বাগ, মানে বাবুঘাটের দিকে। চলো কাস্টমারটাকে পিক আপ করি, তারপর বাকিটা শেয়ার করছি।
হ্যালো না না ইয়েতে তা 20 টাকা বাড়িয়ে দিয়ে না থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ তো এই রাইডটা আমি কমপ্লিট করলাম আর এর সাথে সাথে আমি একটা রাইড পেয়েছি সেটা এন ড্রাইভে আবারও পেয়েছি আর আজকের দিনে বেশিরভাগই এন ড্রাইভে রাইড পেয়েছি শুধুমাত্র একটা উবেরে পেয়েছি তো এই রাইডটা পার্সেল যাবে সামনে থেকে পার্সেল পিক আপ আছে যাবে এটা সেক্টর 2 এর দিকে এই সরি সেক্টর 3 এর দিকে যাবে মনে হয় তো নিয়ে যাই এটাকে তো বন্ধুরা আমি পার্সেলটাকে পিক আপ করে নিয়েছি আর এই পার্সেলটার ভাড়া দেখিয়েছিল 125 টাকা দেখিয়েছিল আমি ঠিক করে খেয়াল করিনি 125 দেখিয়েছিল তো কাস্টমার 25 টাকা বাড়িয়ে 150 টাকা করে দেবে বলেছে তো আর ডিস্টেন্স এখান থেকে সেক্টর 2-3-তে তো বেশি দূর নয় কাছে আছে 8 কিলোমিটার মতো রাস্তা রয়েছে তো রাতের বেলাতে সময় কম লাগবে জলদি যাবো ডেলিভারি করব আর এটা ডেলিভারি করার পর আমার হচ্ছে টার্গেট 900 টাকা হয়ে যাবে আর বাকি থাকছে আর 100 টাকা আর একটা রাইড নেব বাস আজকের কোটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের দিনের শেষ ভাড়া আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি সেটা আছে কেষ্টপুর ভাড়াটা ধরেছি আমি 80 টাকাতে আর কাস্টমার 100 টাকা চেয়েছি কাস্টমার বলছে ঠিক আছে আসুন দেখছি তো এই ভাড়াটা আমি রাইডটাকে বা এই পার্সেলটাকে আমি ড্রপ করে দিলাম মিশ্রা এখানে মিশ্রা যে বার ছিল সেখানে ড্রপ করে দিয়েছি আর লাস্ট ভাড়া আমি সাথে সাথে তুলেও নিয়েছি আর এখনও পর্যন্ত আমার গাড়িতে রেঞ্জ দেখাচ্ছে 43 কিলোমিটার দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে 43 কিলোমিটার আর এই ভাড়াটা আমার কমপ্লিট করলে আমার পুরোপুরি 1000 টাকা হয়ে যাচ্ছে আজকের দিনে আর আমার এটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না কারণ রাতের বেলা তো ফাঁকাই রয়েছে রাস্তাঘাট তো তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দিলাম যে 1000 টাকা কিন্তু তোমার ইলেকট্রিক বাইকে অনায়াসে কামানো যায় ইনকাম করা যায় আমার এখনও কিন্তু 43 কিলোমিটার মতো রেঞ্জ বাকি আছে আর আজকে কিন্তু আমি অনেকটা এক্সট্রা বাইক চালিয়েছি যে কেষ্টপুরে যখন আমি ভাড়া নিয়ে গেছিলাম এর আগে মানে এই রাত্রি সন্ধ্যার দিক করে সেই সময় কিন্তু কেষ্টপুর থেকে কিন্তু আমি সেক্টর 5-এ একদম ডিএন ব্লক অবধি মানে তোমার ওই গ্লোব সিন অবধি কিন্তু আমি খালি হাতে গেছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওখান থেকে গ্লোব সিন মানে কেষ্টপুর থেকে গ্লোব সিন কিন্তু 5 কিলোমিটার মতো 5 কিলোমিটার এক্সট্রা চালিয়েছি আর এছাড়াও আমি কিন্তু এক্সট্রা 2-3 কিলোমিটার মতো এক্সট্রা আরও চালিয়েছি আর পিক আপ তো আলাদা বাদ দিলাম এক্সট্রা আমি আরও 2-3 কিলোমিটার তো চালিয়েছি কাস্টমার ড্রপ করার পর খালি হাতে আমি গেছি তো সেক্ষেত্রে এখনও কিন্তু বাইকে আমার হচ্ছে 43 কিলোমিটার রেঞ্জ বাকি রয়েছে আর পার্সেন্টেজ যদি দেখাই তো কত পার্সেন্টেজ তোমাকে দেখিয়ে দিচ্ছি সেটাও 1 সেকেন্ড পার্সেন্টেজটা তোমাদের দেখিয়ে দিই এই কাস্টমার লোকেশনে গিয়ে আমি তোমাদের পার্সেন্টেজটাও দেখাচ্ছি ইনড্রাইভ আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে পার্সেন্টেজ এখন 29% মতো বেঁচে আছে আর এটা বেশি দূর নেই ডিস্টেন্স কাছে আছে চলো এই রাইডটা লাস্ট কমপ্লিট করি দিয়ে বাড়ি ঢুকে যাবো আর বাড়ি ঢোকার পথে তোমাদের সাথে লাস্ট কিছু কথা শেয়ার করবো তারপর আজকের ব্লগটা এন্ড করবো তো চলো এই রাইডটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজকে দিনের শেষ ভাড়া আমি কমপ্লিট করলাম আর শেষের ভাড়াটাতে আমি 100 টাকা পেলাম তো এই 100 টাকা কমপ্লিট হলে মানে নিয়ে আমার আজকের দিনে ভাড়া এই ইনকাম হলো 1000 টাকা আর এখনও তোমাদের দেখিয়ে দিই এখনও 24 মানে 24% রয়েছে আর এদিকে কিলোমিটার বেঁচে রয়েছে 36 কিলোমিটার তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর এই যে দেখো 24% তো এখনও 24% মতো এখনও আমার কাছে মানে বেঁচে রয়েছে গাড়িতে আর আমার বাড়ি এই ড্রপ লোকেশন থেকে 2 কিলোমিটার তো আশা করি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা দেখার পর যে তোমাদের কাছে কোন বাইকটা সুইটেবল তোমরা এবার তোমাদের ব্যাকটা তোমরা আজকের ভিডিওর উপর বেস করে তোমরা তোমাদের ডিসিশন ফাইনাল করতে পারবে আশা করছি এরপরেও যদি কোনো রকম তোমাদের ডাউট সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে বা ইউটিউবে কমেন্ট করবে তাহলে নেক্সট ভিডিও অথবা পার্সোনালি আমি তোমাদেরকে গাইড করে দেবো আর তোমাদের থেকে আমি একটা আবদার যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো রকমভাবে কাজে এসে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও যাতে আমিও মোটিভেট হই পরবর্তী ব্লগগুলো ভালোভাবে বানাতে কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করে ভিডিওগুলো বানাতে তো প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট দেখাও যাতে আমিও একটু কিছু হতে পারি করতে পারি তোমাদের জন্য নিজের জন্য তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে
ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।